পিএলআইডি কি, এটা কিভাবে হয়? যখন দুই হাড়ের মাঝের যে মাংসপেশি পিছনে সরে গিয়ে নার্ভের উপরে চাপ দেয়, এটাকেই আমরা বলি যে ডিস্ক প্রোলাপস বা প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অর্থাৎ পিএলআইডি। মিড লেভেলের মানুষজন নর্মালি এটাতে বেশি আক্রান্ত হয়ে থাকে। কখনো কখনো ইয়াং জেনারেশন কিংবা বয়স্করাও কিন্তু এই প্রবলেমের শিকার হয়ে থাকে। এই রোগের কি কোনো উপসর্গ আছে? সামনের দিকে ঝুঁকে কাজ করছিলাম, হঠাৎ করে উঠতে গেলাম, প্রচণ্ড মাজায় ব্যথা হলো এবং আমি একদম বিছনায় পড়ে গেলাম। কখনো কখনো এই ব্যথাটা শুধু মাজা অর্থাৎ কোমরের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কখনো কখনো কোমরের মধ্যে সীমাবদ্ধ না থেকে ডান অথবা বাম পায়ের দিকে এটা চলে যায়, অনেক সময় দুই পায়ের দিকেই যায়। পিএলআইডি কি সার্জারি প্রয়োজন হয় সবার? না না না, সকলের সার্জারি লাগেই না তো এখানে। অনেক ক্ষেত্রে আছে এটা কিন্তু ওষুধ, ব্যায়াম এবং ফিজিওথেরাপির মাধ্যমেই কিন্তু বিয়ে করা সম্ভব। দর্শক, জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিভিএস ভালো থাকুন, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিম। আজ আমরা কথা বলবো কোমরের ডিস্ক সরে যাওয়া বা পিএলআইডি নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন অর্থোপেডিক সার্জন ডাক্তার দিবাকর সরকার। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ বিজনেস স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আজকে পিএলআইডি নিয়ে কথা বলবো। আপনি আমাদের একটু বলবেন যে পিএলআইডি কি, এটা কিভাবে হয়? আসলে আমাদের যে পিছনে মেরুদণ্ড রয়েছে, মেরুদণ্ডের মধ্যে অনেকগুলা ডিস্ক রয়েছে। মেরুদণ্ড 36টা হাড়ের সমন্বয়ে গঠিত। প্রতিটা হাড়ের মাঝে একটু করে মাংসপেশি থাকে, যেটাকে আমাদের শক অ্যাবজর্ভার হিসেবে কাজ করে। যখন আমাদের এই মাংসপেশিটা দুই হাড়ের মাঝের যে মাংসপেশি পিছনে সরে গিয়ে নার্ভের উপরে চাপ দেয়, এটাকেই আমরা বলি যে ডিস্ক প্রোলাপস বা প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অর্থাৎ পিএলআইডি। এই রোগটা যখন হয় তখন এই রোগটাতেই আসলে রোগীগুলো কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসে এবং সেই অনুযায়ী আমি পরবর্তী ব্যবস্থাগুলো গ্রহণ করে থাকি। এই রোগটা আসলে কেন হয়? এক্স্যাক্ট কারণ বলা মুশকিল, তবে একটা খুব কমন সিনারিও রোগীরা আমাদের কাছে ম্যাক্সিমাম সময় নিয়ে আসে যে সে কোনো সামনের দিকে ঝুঁকে কাজ করতে গিয়েছে, হঠাৎ করে তার মাজায় একটা টান লেগেছে এবং সে তীব্র ব্যথা বোধ করছে। এটা অনেক ক্ষেত্রে রোগীরা এটা বলে যে সামনের দিকে ঝুঁকে অজু করতে গেলে এটা হতে পারে, কিংবা অনেক রোগী আছে সামনের দিকে ঝুঁকে কোনো জিনিস তুলতে গেলে হয়। অনেক সময় কোনো ভারী জিনিস নিয়ে চলার পথে, অর্থাৎ অনেকে বাজার করে দুই হাতে ভারী ব্যাগ নিয়ে আসছে, সেক্ষেত্রেও কিন্তু রোগীদের কখনো কখনো এই জাতীয় অনুভূতি হয় যে মাজায় একটা শব্দ হলো স্যার, তারপরে তীব্র ব্যথা, আমি আর নড়াচড়াই করতে পারছি না। এটাই কারণ। অনেক ক্ষেত্রে যে শুধুমাত্র এইগুলাই কারণ তা না, দীর্ঘ সময় অনেক সময় ভারী কাজ করতে করতে, অনেক দিন ধরে কেউ ভারী কাজ করতে করতে তার এই প্রবলেম হতে পারে। অনেক সময় কোনো কারণ কিন্তু আমরা খুঁজেই পাই না যেটা কেন হচ্ছে। আপনি বললেন যে হঠাৎ কোমরে টান লাগে, এটা তো একটা কারণ, কিন্তু এই রোগের কি কোনো উপসর্গ আছে? দারুণ মারাত্মক কিছু উপসর্গ। যেমন রোগীগুলো আমাদের কাছে তো সমস্যাগুলো নিয়ে আসে, যখন রোগীদের আমরা ইতিহাস নিই তখন রোগীদের প্রথমত ইতিহাসটা থেকে কারণটা জানার চেষ্টা করি। যেমন আপনি কোনো কাজ করতে গিয়েছিলেন কিনা, ধরেন অনেক সময় বাগান পরিষ্কার করতে গেলে হয়, অনেক সময় সামনের দিকে ঝুঁকে ঘর পরিষ্কার করতে গেলে হয়, কিংবা সামনের দিকে ঝুঁকে কোনো জিনিস তুলতে গেলে হয়ে থাকে। এই ক্ষেত্রে রোগীরা খুব ইনভ্যারিয়েবলি যে উপসর্গটা আমাদের বলে থাকে যে স্যার আমি সামনের দিকে ঝুঁকে কাজ করছিলাম, হঠাৎ করে উঠতে গেলাম, প্রচণ্ড মাজায় ব্যথা হলো এবং আমি একদম বিছনায় পড়ে গেলাম। কখনো কখনো এই ব্যথাটা শুধু মাজা অর্থাৎ কোমরের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কখনো কখনো কোমরের মধ্যে সীমাবদ্ধ না থেকে ডান অথবা বাম পায়ের দিকে এটা চলে যায়, অনেক সময় দুই পায়ের দিকেই যায়। আসলে নির্ভর করে যে তার মাংসপেশিটা কতটুকু পিছনের দিকে নার্ভের উপর চাপ দিয়েছে, সেইটার উপর তার উপসর্গটা অনেকটা নির্ভর করে এখানে। আচ্ছা, আপনার কথা শুনে মনে হলো যে যারা কাজ করে তাদেরই এই সমস্যা হয়। কোনো কি পেশার কোনো সম্পর্ক আছে? না, এটা কাজ কি সকলের হয় না, একটু অসতর্কভাবে কাজ করলে এটা হয়ে থাকে। পেশা ঠিক এখানে রিলেটেড না, সেখানে আমাদের সবসময় সতর্কভাবে কাজ করতে হবে। সামনের দিকে ঝুঁকে যখন আমরা কাজ করব এমনভাবে কাজ করব যেন সেটা আমাদের কোমরের ডিস্কের উপরে প্রেশার না পড়ে। যদি কোনো কারণে প্রেশার পড়ে তাহলে এই ডিস্ক প্রলাপস হওয়ার সমূহ
সম্ভাবনা থাকে। এটা কি কোনো বয়সের কোনো সম্পর্ক আছে? কোন বয়সে দেবে? এক্সাক্ট বয়সটা খুব ডিফিকাল্ট, তবে নর্মালি আমরা যারা অর্থোপেডিক সার্জন, যারা সরকারি লেভেল এবং প্রাইভেট লেভেলে চেম্বার করি, প্র্যাকটিস করি, তাদের ক্ষেত্রে আমরা দেখি মিড লেভেলের মানুষজন নর্মালি এটাতে বেশি আক্রান্ত হয়ে থাকে। কখনো কখনো ইয়াং জেনারেশন কিংবা বয়স্করাও কিন্তু এই প্রবলেমের শিকার হয়ে থাকে। আচ্ছা, কেউ পিএলআইডিতে আক্রান্ত হয়েছে কিনা এটা কিভাবে শনাক্ত করা হয়? এটা আসলে যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসে তখন আমরা কয়েকটা উপায়ে রোগীটার রোগটাকে শনাক্ত করে থাকি। প্রথমত রোগীর ইতিহাস নিই, দ্বিতীয়ত রোগীর আমরা কিছু এক্সামিনেশন করি ক্লিনিক হাত দিয়ে, তারপরে কিছু ইনভেস্টিগেশন করি। এখানে রোগীগুলো যখন ইতিহাস নিই, রোগীগুলোর সাথে যখন আমরা কথা বলি, তখন কখনো কখনো রোগীগুলো অনেক ক্ষেত্রে আমাদের বলে থাকে যে সামনের দিকে ঝুঁকে কাজ করতে গিয়েছি, তখন হয়তো তার মাজায় টান পড়েছে। সবসময় যে এই সামনের দিকে ঝুঁকে কাজ করতে গেলেই এটা হবে তা না, কারণ আমাদের তো সকলেই আমরা কাজ করি, সকলেরটি এই রোগটা হয় না। কখনো কখনো এটাতে কাজের সাথে সম্পর্ক না থেকেও দীর্ঘমেয়াদী যদি অনেক সময় ভারী কাজ করে থাকে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। অনেক সময় অতিরিক্ত ওজন এটার একটা কারণ হতে পারে। যখন আমরা রোগীগুলা এরকম সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসে তখন আমরা রোগীর ইতিহাস থেকে একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। তারপরে রোগীর এই সমস্যাটা কি শুধু কোমরের মাঝেই সীমাবদ্ধ, না ডান অথবা বাম কিংবা মানে পিছন কোমর থেকে পায়ের দিকে চলে যাচ্ছে কিনা সেটা আমরা মানে ইতিহাস থেকে বের করার চেষ্টা করি। তারপরে রোগীগুলাকে আমরা আসলে কিছু এক্সামিনেশন করি। এখানে আমরা রোগীগুলা যখন আসে, যখন ইতিহাস নেওয়া শেষ হয়, তখন আমাদের রোগীর স্পেসিফিক কিছু এক্সামিনেশন আছে, বিশেষ করে পিএলআইডি রোগটা নির্ণয়ের ক্ষেত্রে। এগুলো আমাদের মেডিকেল ভাষায় আমরা বলে থাকি, সেগুলো আমরা নির্দিষ্টভাবে দেখি এবং আমরা এই ক্ষেত্রে পরীক্ষাগুলো করে রোগীর পিএলআইডিটা হয়েছে কিনা এবং তার এই যে প্রোলাপস লাম্বার অর্থাৎ যে পিছনের দিকে যে কোমরের মানে নার্ভের উপরে যে চাপ পড়ছে মাংসপেশিটা, এটা তার নার্ভের উপরে চাপটা কতটুকু, এটা আমরা ওই নির্দিষ্ট কিছু পরীক্ষা করে বুঝতে পারি। হাত দিয়ে পরীক্ষা করলে আমরা বুঝতে পারি যে রোগীর নার্ভের উপরে এতটুকু চাপ আছে। তারপরে আমরা চলে যাই ইনভেস্টিগেশন আসলে পিএলআইডি রোগীর ক্ষেত্রে খুব বেশি ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় না। একটা প্রাথমিক পর্যায়ে আমরা একটা এক্সরে করে দেখি, কারণ এক্সরে করে আমরা বোনসের কোয়ালিটি এবং বোনস একটা আমাদের যে মানে মেরুদণ্ডের যে কষাটুকুগুলো রয়েছে সেগুলো একটা হাড় আর একটা হাড়ের উপর উঠে গিয়েছে কিনা, কিংবা অনেক বেশি ক্ষয় হয়েছে কিনা, কিংবা তার ডিস্কের মাঝে যে আমাদের মানে দুই হাড়ের মাঝে যে ডিস্ক থাকে সেটার ঘনত্ব অনেক কমে গিয়েছে কিনা এটা নির্ণয় করার চেষ্টা করি। দ্বিতীয়ত খুব ইম্পর্টেন্ট একটা ইনভেস্টিগেশন, এটা হচ্ছে এমআরআই করলে আমরা আসলে রোগী রাখলে অনেক ক্ষেত্রে বুঝতে পারি যে তার ডিস্কের প্রোলাপসটা কতটুকু এবং সেই অনুযায়ী তখন আমরা তার চিকিৎসা পদ্ধতিটা নির্ণয় করার চেষ্টা করি। চিকিৎসাটা আসলে কি, পিএলআইডি কি সার্জারি প্রয়োজন হয় সবার? না না না, সকলের সার্জারি লাগেই না তো। এখানে অনেক ক্ষেত্রে আছে এটা কিন্তু ওষুধ, ব্যায়াম এবং ফিজিওথেরাপির মাধ্যমে কিন্তু ইয়ে করা সম্ভব। এখানে ফিজিওথেরাপি একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং ওষুধ, ব্যায়াম এবং ফিজিওথেরাপি নিলে এবং লাইফস্টাইলের কিছু পরিবর্তন হলে, সতর্কভাবে চলাচল করলে, ওজন নিয়ন্ত্রণে রাখলে এটা কিন্তু অনেকটাই আমাদের কন্ট্রোলে রাখা সম্ভব কিংবা ভবিষ্যতে প্রতিরোধ করা সম্ভব। বাট যাদের একবার ডিস্ক প্রোলাপস হয়েছে এবং যারা এই জাতীয় সমস্যা বোধ করছে, যদি ডিস্ক প্রোলাপসটা মিনিমাম লেভেল ধরেন, আমরা তো এমআরআই করলে আসলে বুঝতে পারি যে তার ডিস্কের যে প্রোলাপস বা মেরুদণ্ডের যে মাংসপেশি পিছনের দিকে সরে গিয়ে নার্ভের উপরে চাপ পড়ছে, এটা যদি অনেক বেশি পরিমাণ মাংসপেশি চাপ না দিয়ে থাকে তাহলে কিন্তু অনেক সময় ওষুধ, ফিজিওথেরাপিতেই কিন্তু ভালো হয়ে যায়, ব্যায়াম করলে ভালো হয়ে যায়। বাট যদি ডিস্কের প্রোলাপসটা অনেক বেশি হয়ে থাকে এবং সেটা ওষুধ, ফিজিওথেরাপি দিয়ে ভালো হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু রোগীর এখানে অপারেশন লাগে। তবে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এটা ইমার্জেন্সি সার্জারি। যদি দেখা যায় তার ডিস্কের প্রোলাপসটা অনেক বেশি এবং এটা আসলে আমরা নিজেরাও মানে কন্ট্রোল করতে পারবো না, কারণ সামনের দিকে ঝুঁকে বা কোনো কাজ করতে গেলে যদি আমাদের দুই কশেরুকার মাঝের যে মাংসপেশি পিছনে চলে যায় এবং সেটা অনেক বেশি পরিমাণ নার্ভের উপরে চাপ দেয়, তাহলে কিন্তু এটা রোগীদের কোনো কোনো ক্ষেত্রে পরবর্তীতে কিছু পেশাব অথবা বাথরুম করাতেও কন্ট্রোলের ঝামেলা করতে পারে। সেই ক্ষেত্রে আমরা আসলে এমআরআই দেখে নির্ধারণ করতে পারি এটা আমাদের ইমার্জেন্সি করতে হবে, অথবা না আমরা ফিজিওথেরাপি বা ব্যায়াম বা ওষুধের মাধ্যমে ট্রাই করব। এটা আসলে একজন ডক্টর তার ক্লিনিক্যাল এক্সপার্টাইজ, তার ইনভেস্টিগেশন প্রোটোকলের মাধ্যমে নির্ণয় করতে পারে। আচ্ছা,
আপনি বললেন যে ওষুধ বা ফিজিওথেরাপিতেও ভালো হয়, সেই ওষুধ বা ফিজিওথেরাপি আসলে কত সময় ধরে নিতে হয়? এটা নির্ভর করে রোগীর কন্ডিশনের উপরে। সাধারণত মানে এক্সাক্ট টাইম ডাটা লিমিটেশন বলতে পারবো না যে কতদিন নিলে ভালো হয়, তবে নর্মালি 14 থেকে 21 দিন আমরা একটু টানা ফিজিওথেরাপি দেওয়ার চেষ্টা করি যদি ডিস্ক প্রোলাপসটা মিনিমাম লেভেলের হয়ে থাকে। যদি অনেক বেশি হয়ে থাকে তাহলে তো প্রথমে রোগীদেরকে ডাক্তার আগেই সাজেস্ট করে থাকে যে অপারেশনে যান। আর যদি নর্মালি 14 থেকে 21 দিন একটু এক্সারসাইজ, একটু সতর্কভাবে চলাচল, রোগীগুলা কিন্তু তার যে কষ্ট সেটা থেকে মুক্তি পেলে আমরা তখন আস্তে আস্তে রোগীদের এই মানে অপারেশন থেকে দূরে সরে আসি। আচ্ছা, আপনি বললেন যে কষ্টটা কমে যায়, এটা কি একেবারে ঠিক হয়ে যায়? হ্যাঁ, অনেক ক্ষেত্রে রোগীগুলো একেবারে ঠিক হয়। এখানে কিন্তু দেখেন আমাদের সবসময় বলে থাকি যে রোগীর রোগ প্রতিরোধ করাটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর রোগের থেকে। যদি রোগীগুলা একবার আমরা রোগীরা যখন আসে এবং এই পিএলআইডি সমস্যা নিয়ে আসে, রোগীদেরকে আমরা প্রাথমিকভাবে পুরো জিনিসটা ব্যাখ্যা করে বলতে পারি এবং ভবিষ্যতে রোগীদের কি কি জিনিস সতর্কতা অবলম্বন করতে হবে সেটার ব্যাপারে নির্দেশনা দিয়ে থাকি, তাহলে কিন্তু রোগীগুলা পরবর্তী জীবনটা অনেক ভালো থাকে। একবার হলে কি বারবার হওয়ার কোনো ঝুঁকি থাকে? এটা ডিস্ক যখন একটা ডিস্ক মাঝখান থেকে বের হয়ে যায় তখন যদি পরবর্তীতে আবারও তার ওই ডিস্কের উপরে কোনো কারণে চাপ পড়ে, তখন আবারও তার এই ডিস্কের উপর চাপ পড়তে পারে, প্রলাপস হতে পারে এবং সেম সিনারিও তার আবারও ডেভেলপ করতে পারে। আচ্ছা, তাহলে আসলে একজন পিএলআইডির পেশেন্টকে আসলে কি ধরনের নিয়ম মেনে চলতে হবে? এখানে প্রথমত রোগীদেরকে সতর্কভাবে চলতে হবে। সামনে যদি একবার রোগীদের পিএলআইডি অথবা ডিস্ক প্রলাপসের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে রোগীদেরকে ভবিষ্যতে সামনের দিকে ঝুঁকে কাজ করার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। কারণ তার মাথায় রাখতে হবে যে তার একবার মেরুদণ্ডের মাঝের যে মাঝখানে যে ডিস্ক থাকে সেটা একবার প্রলাপস হয়েছিল এবং সেটাতে নার্ভের উপরে চাপ পড়েছিল। এই প্রলাপসটা যেন সেকেন্ড টাইম না হয় সেই জন্য তার ভবিষ্যতে যখন সে কাজ করবে সেটা খুব সতর্ক থাকতে হবে। যেমন সামনের দিকে ঝুঁকে কাজ করার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। তারপরে হচ্ছে ভারী বোঝা নিবে না। অনেক সময় আমরা অসতর্কতাবশত ভুলবশত কোনো অনেক ভারী জিনিস টান দিয়ে উঠায় ফেলি, সেসব ক্ষেত্রে নিজেকে সতর্ক রাখতে হবে। আর যদি একবার এরকম প্রবলেম হয়ে যায় তাহলে ডাক্তারের পরামর্শ নিলে কিন্তু রোগীগুলা কিছু নির্দেশনা ডাক্তার আবার দেখার পরে দিলে রোগীগুলা কিন্তু পরবর্তী জীবনটা অনেক ভালো থাকে। অনেকে তো একটু ব্যথা হলে ব্যথার ওষুধ খেয়ে মানে কষ্টটা কমিয়ে রাখার চেষ্টা করে, এটা যদি দীর্ঘমেয়াদী এরকম করে থাকে তাহলে কি কোনো সমস্যা হয়? ডেফিনেটলি ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা তো বলি ন্যূনতম কোনো ওষুধ খাওয়া যাবে না। আমাদের দেশে ফার্মেসি থেকে তো ইজিলি ওষুধ পাওয়া যায়, কিন্তু দীর্ঘদিন যদি এরকম ব্যথার ওষুধ রোগী খেতে থাকে তাহলে পরবর্তীতে তার অনেক ধরনের জটিলতা সৃষ্টি হয়, বিশেষ করে কিডনির ওপরে মারাত্মক প্রভাব পড়ে। তাই এই ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যদি কারো এরকম ডিস্ক প্রলাপস বা কোমরে ব্যথা কিংবা কোমরের ব্যথা থেকে পায়ের দিকে ব্যথাটা প্রবাহিত হচ্ছে তাহলে নিকটস্থ কোনো অর্থোপেডিক সার্জনকে দেখাবেন, সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করে পরবর্তী জীবনটা অনাহত কিছু ঝামেলা থেকে নিজেকে মুক্ত রাখবেন। আপনারা কি এখন এই পিএলআইডি রোগী অনেক বেশি পান? ঠিক অনেক বেশি পাই কথাটা ভুল। এই রোগীগুলো আগেও যেরকম ছিল এখন একটু রেটটা বেড়েছে, কারণ মানুষের মধ্যে এখন যেটা হচ্ছে কাজের করার প্রবণতাটা বেড়েছে। মানুষজন এখন অনেক সময় অসতর্কভাবে কাজ করে, যেমন যখন এরকম কাজ করে তখন আসলে রোগী পাই, কিন্তু রেট একদম এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু এরকম রোগী আমরা ইনভেরিয়েবলি চেম্বারে পেয়ে থাকি। আচ্ছা, এই পিএলআইডি প্রতিরোধে কি ভারী কাজ করার সতর্কতা থাকে নাকি অন্য কোনো উপায় আছে? না, এটা আসলে ভারী কাজ করার সতর্কতা নয়। ভারী কাজ অবশ্যই করবেন, কিন্তু সেটাকে নির্দিষ্ট নিয়ম মাফিক করতে হবে। নিয়মটা হচ্ছে সামনের দিকে ঝুঁকে যখন কাজ করতে হবে এমনভাবে করতে হবে যেন আমাদের কোমরের উপর লোড না পড়ে। এই জন্য আমরা বলি আপনি যখন নিচ থেকে কোনো ভারী জিনিস উঠাবে তখন হাঁটু দিয়ে বসে তারপরে ওটাকে উঠাতে হবে। আমরা সামনের দিকে ঝুঁকে যে জিনিসটা তুলতে যাই এটাকে অ্যাভয়েড করতে বলি। এটাতে তার জয়েন্টের উপরে বা ডিস্কের উপরে প্রচন্ড চাপ পড়ে। এছাড়া কি প্রতিরোধের আর কোনো উপায় আছে? ডেফিনেটলি আমাদের এখানে যেটা করতে হবে যে এখানে আপনাদের মাসেল স্ট্রেংথ বাড়াতে হবে। মাসেল স্ট্রেংথ বাড়ানোর জন্য আমাদের কিন্তু আলটিমেটলি কিছু এক্সারসাইজ আছে, ব্যাক মাসেল স্ট্রেংথ এক্সারসাইজ আছে যেগুলো সবসময় পাওয়া যায় ইউটিউবে এবং ডাক্তার কাছে গেলেই দিয়ে থাকে। আমাদের বোনসের কোয়ালিটিকে অনেক ইমপ্রুভ করতে হবে। তার জন্য এটা যেটা করতে হবে যে প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিটস আমাদের হাঁটার অভ্যাস করতে হবে। আবার এতে আমাদের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের পরিমাণটা বাড়ায় দিতে
নিতে হবে এবং অ্যাটলিস্ট আধা ঘন্টা সূর্যের আলোতে থাকলে সকাল 10টা থেকে বিকাল 3টার মধ্যে আমাদের যে ন্যাচারাল সান মানে সূর্যের আলো রয়েছে সেখানের মাধ্যমে আমাদের স্কিন থেকে কিন্তু ন্যাচারালি ভিটামিন ডি তৈরি হয়। সেখানে কিন্তু আমাদের এই ভিটামিন ডিটা বোনসের কোয়ালিটিকে অনেক ইমপ্রুভ করবে এবং ভবিষ্যতে যদি এক্সারসাইজ রীতিমতো যদি প্রতিদিন আধা ঘন্টা এক্সারসাইজ করা যায় তাহলে মাসেল স্ট্রেনগুলো বাড়লে আমাদের কাজ করার কোয়ালিটি এবং ক্ষমতাও বেড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ডিস্কের উপর লোড অনেক কমে যায় এবং রোগীগুলা কিন্তু অনেক ভালো থাকে এখানে। আচ্ছা, তো কারো যদি আপনি বললেন যে মধ্য বয়সে এই রোগটা বেশি হয়, কারো যদি অল্প বয়সেও এই সমস্যাটা হয়, চিকিৎসা নিলে বাকি জীবনকে স্বাভাবিকভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে? অবশ্যই। আর এটা তো এখন মানে রোগীদের আসলে কি আমাদের কাছে যেটা সবচেয়ে ভয় পায় যে স্যার গেলেই তো অপারেশনের কথা বলবে, এটা কিন্তু একেবারেই ঠিক নয়। হ্যাঁ, অপারেশন লাগে, কোনো ক্ষেত্রে অপারেশন লাগে, তবে বর্তমানে যেটা হচ্ছে যে আপনার যে প্রশ্ন ছিল ভবিষ্যতে কোনো অসুবিধার সম্মুখীন হবে না, ডেফিনেটলি না। এখন যেটা হয়েছে যে এখন তো মানে গোটা বিশ্ব দুনিয়ার সাথে এগিয়ে যাচ্ছে, যুগের পরিবর্তনের সাথে সাথে আমরাও এর সাথে পিছিয়ে নাই। আগে যে পিএলআইডি অপারেশনগুলো করা হতো, বাই চান্স যদি কোনো রোগীর অপারেশন লাগে তাহলে কিন্তু আগে আমরা কেটে করতাম, এখন কিন্তু এটা সম্পূর্ণ মেশিনের মাধ্যমে করা হয়। এন্ডোস্কোপিক সার্জারি চলে এসছে এবং জাস্ট মেশিন দিয়ে একটা ফুটো করে এটা করে দেওয়া হয়, একটা বা দুটো ছিদ্র হয় এবং এটা কিন্তু আমরা ওই দিন কোনো ক্ষেত্রে পরের দিন রোগীদের ছেড়ে দিই এবং রোগীগুলো কিন্তু অ্যাবসোলুটলি ভালো হয়ে যায়। জাস্ট এন্ডোস্কোপিক সামনে কম্পিউটারের মাধ্যমে মেশিন দিয়ে দেখে এটা এন্ডোস্কোপিক্যালি ক্যামেরার সাহায্যে করা হয়। এটা কিন্তু কাটাছেড়া এখন খুব কম করা হয়। আচ্ছা, তো এটা তো খুব ভালো একটা খবর যে অত্যাধুনিক চিকিৎসা হচ্ছে। এই চিকিৎসাটা কি সারা দেশে হয় নাকি ঢাকায় শুধু? না, এটা তো এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি, এটা লিমিটেড খুব, এটা অত্যন্ত এক্সপেন্সিভ একটা যন্ত্রের মাধ্যমে করা হয়। এটা এখনো পর্যন্ত সারা দেশে ওইভাবে ছড়িয়ে যায়নি। এখনো ঢাকা কেন্দ্রিক কোনো ক্ষেত্রে একটু ডিভিশনাল টাউনে হচ্ছে, কিন্তু লিমিটেড পর্যায়ে। এখন খরচটা কিরকম? একটু এক্সপেন্সিভ এটা। তারপর এটা অ্যাকর্ডিং টু ইনস্টিটিউশন নির্ভর করে বা অ্যাকর্ডিং টু প্রতিষ্ঠান অনুযায়ী। তবে রোগীদের মানে সরকারিভাবেও এখন অনেক জায়গায় এটা করা হচ্ছে। আমার মনে হয় রোগীরা একটু ডাক্তারের সাথে যোগাযোগ করলে ডাক্তাররা এটার ব্যাপারে কথা বলতে পারবে ভালো হতো। এবং সার্জারি করলে পরে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। রোগীরা অনেক ভালো থাকে এটা। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে? অবশ্যই। দেখুন, কাজ করতে হবে কিন্তু নিজের দেহটাকে সুস্থ রাখতে হবে। আর আমাদের দেহ হচ্ছে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় সম্পদ। আপনাকে এই জন্যে নিয়মিত অ্যাটলিস্ট 30 মিনিটস এক্সারসাইজ করবেন প্রতিদিন, না হলে হাঁটবেন জোরে জোরে, পুষ্টিকর খাবার খাবেন ক্যালসিয়াম সমৃদ্ধ এবং চেষ্টা করবেন সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত 30 মিনিটস সূর্যের আলোতে থাকা, যাতে নেচার থেকে আপনারা ভিটামিন ডি নিতে পারেন। এবং এভাবে আপনারা যদি জীবনযাপন করেন তাহলে পরবর্তী জীবনটা আপনারা ব্যথামুক্ত, যে কোনো রোগমুক্ত অনেক ভালো থাকতে পারবেন। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য, এবং ধন্যবাদ দর্শক পর্যন্তকে। এই ছিল জিএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।